গল্প সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা উপন্যাস শেষ বিকেলের মেয়ে, পর্ব ১। আকাশের রং বুঝি বারবার বদলায়, কখনো নীল, কখনো হলুদ, কখনো আবার টকটকে লাল। মাঝে মাঝে যখন সাদা কালো মেঘগুলো ইতিউতি ছড়িয়ে থাকে আর সোনালি সূর্যের আভা ঈষৎ বাঁকা হয়ে সহস্র মেঘের গায়ে লুটিয়ে পড়ে, তখন মনে হয় এর রং একটি নয়, অনেক। এখন আকাশে কোনো রং নেই, আছে বৃষ্টি, একটানা বর্ষণ। সে সকাল থেকে শুরু হয়েছে, তবু থামবার কোনো লক্ষণ নেই। রাস্তায় এক হাঁটু পানি জমে গেছে। অতি সাবধানে হাঁটতে গিয়েও ডুবন্ত পাথরনড়ির সঙ্গে কয়েকবার ধাক্কা খেয়েছে কাসেদ। আরেকটু হলে একটা সরু নর্দমায় পিছড়ে পড়ত সে। গায়ের কাপড়টা ভিজে চুপসে গেছে, মাথা চুলগুলো বেয়ে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। শীতে কাঁপতে কাঁপতে যখন বাসায় এসে পৌঁছল কাসেদ, তখন জোরে বাতাস বইতে শুরু করেছে। বোধহয় ঝড় উঠবে আজ, প্রচণ্ড ঝড়। ভেজানো দরজাটা ভিতরে ঢুকতে ঢুকতে কাসেদ দেখল ছোট্ট একখানা পিঠের উপরে বসে চুলোয় আঁচ দিচ্ছে নাহার। মা তসবি হাতে পাশে দাঁড়িয়ে কি নিয়ে যেন আলাপ করছেন ওর সঙ্গে। ভেতরে আসতে অনুযোগ ভরা কণ্ঠে মা বলল, দেখো ভিজে কি অবস্থা হয়েছে, দেখো কি দরকার ছিল এই বৃষ্টিতে বেরোবার। কাসেদ কোনো উত্তর দেবার আগেই মা আবার বললেন, ঠান্ডা লেগে তুমি একদিন মারা যাবে, এই বলে দিলাম, দেখো তুমি একদিন বৃষ্টিতে ভিজেই মারা যাবে। কেন মিছেমিছি চিন্তা করছো মা? ভেজাটা আমার গা সওয়া হয়ে গেছে, দেখো কিচ্ছু হবে না। না হবে না, যেদিন অসুখ করবে সেদিন টের পাবে। সহসা কি মনে পড়তে খানিকক্ষণ চুপ করে থেকে মা শুধরালেন, ছাতাটা করেছ কি শুনি? তাই তো মা, ছাতাটা। কাসেদ ইতস্তত গলায় জবাব দিল, ওটা সেদিন অফিস থেকে এক ভদ্রলোক নিয়ে গেছেন, তার কাছে থেকে আর আনা হয়নি। যা ভেবেছিলাম। নাহারের দিকে এক নজর তাকিয়ে নিয়ে মা বিরক্তের সঙ্গে বললেন, তোর দিন যাবে কেমন করে আমায় বলতো? আজ এটা, কাল সেটা, তুই শুধু মানুষকে বিলুতে থাকবি। রাজত্বে থাকলে না হয় বুঝতাম টানা টানির সংসার। নিজের ঘরে এসে ভেজা কাপড়গুলো দড়ির উপর ঝুলিয়ে রাখল কাসেদ। আলনা থেকে একটা গেঞ্জি টেনে নিয়ে পড়ল, তারপর উনুনের পাশে এসে বলল, বিলোচ্ছি কে বলল মা? ছাতাটা ভদ্রলোক কিছুক্ষণের জন্য চাইলেন, তাই দিলাম। ওটা তো চিরকালের জন্য দেইনি, কালই আবার নিয়ে আসব। মা এ অবসরে তসবি শুনছিলেন আর মনে মনে কি যেন পড়ছিলেন। থেমে বললেন, আনবেজি, তা তো আমি জানি। কটা দিন, কটা জিনিস দিয়ে তুই ফেরত এনেছিস শুনি। এই তো শীতে তোর বাবার কম্বলটা যে নিয়ে কোন এক বন্ধুকে দিলি, তার কি হলো? কি আর হবে মা, একদিন সে নিজে এসে ফেরত দিয়ে যাবে। হ্যাঁ, তার তো ফেরত দিতে বয়ে গেছে। অমন জিনিস কেউ পেলে আর হাত ছাড়া করে। লোকটাকে তুমি শুধু শুধু সন্দেহ করছো মা, ও বড় ভালো লোক। হাত জোড়া উনুনের পর ছড়িয়ে দিল কাসেদ, একটু গরম হয়ে নিতে চায়। মা বললেন, তুই তো দুনিয়া শুদ্ধ লোককে ভালো বলিস, আজ পর্যন্ত একটা লোককে খারাপ বলতে শুনলাম না। সেদিন মুদি দোকানদার এসে যা তা গালাগালি দিয়ে গেল, তাকে একটা কথা বলেছিলি তুই? মা সপ্রসন্ন দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। কাছের নীরবে আগুন পোহাতে লাগলো। নাহার এতক্ষণে একটা কথাও বলেনি, চুপচাপ মা ছেলের ঝগড়া দেখছিল। সহসা উনান থেকে মুখখানা তুলে আস্তে করে বলল,
তোমার নামাজের সময় হয়ে গেল মা। মা বললেন, তাই তো, বলে উঠে তাড়াতাড়ি চলে গেলেন তিনি। চুলোর উপরে চালগুলো ততক্ষণে ফুটতে শুরু করেছে। ঢাকনিটা তুলে পানির পরিমাণটা দেখে নিল না আর। কাছের তখনও চুপ করে বসে আছে, নীরবে কি যেন ভাবছে সে। নাহার এক সময় বলল, জাহানারা এসে আজ অনেকক্ষণ বসেছিলেন। কখন এসেছিল সে? গলাটা যেন সহসা কেঁপে উঠল তার। নাহার মৃদু গলায় বলল, সকালবেলা। কিছু কি বলে গেছে তোমায়? কাসেলের কণ্ঠে উৎকণ্ঠা। নাহার বলল, একখানা চিঠি রেখে গেছে। চিঠিটা কোথায়? আপনার টেবিলের উপর রাখা আছে। ঘাড় নিচু করে আবার আপন কাজে মন দিল নাহার। চোখ জোড়া তুলে এক নজর কাছের দিকে তাকালে সে হয়তো দেখতে পেত সারা মুখটার লাল হয়ে গেছে। উনুনের উপর থেকে হাতখানা সরিয়ে এনে পরক্ষণে উঠে দাঁড়ালো কাসেদ। দ্রুত পায়ে নিজের কামরায় এসে টেবিলটার দিকে তাকালো সে। একখানা চিঠি বইয়ের নিচে চাপা দিয়ে রাখা। মুহূর্তে অনেকগুলো প্রশ্ন এসে ভিড় জমল মনে। চিঠিতে কি লিখেছে জাহানারা? আর কেনই বা এতক্ষণ বসেছিল সে? কাল বিকালে নবাবপুরে দেখা হয়েছিল ওর সঙ্গে। অনেকক্ষণ কথাও বলেছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভোর না হতেই আবার সে বাসায় বা আসলো কেন? বাসায় অবশ্য প্রায় আসে জাহানারা। কাছের না থাকলে মার সঙ্গে বসে গল্প করে, কথা বলে। খামের ভেতর থেকে কাগজের টুকরাটা বের করে আগ্রহের সঙ্গে পড়ল কাসেদ। জাহানারা লিখেছে, অনেকক্ষণ বসে থেকে আপনাকে না পেয়ে অবশেষে চলে যাচ্ছি। বিশেষ প্রয়োজন ছিল, সময় করে একবার বাসায় আসবেন কিন্তু। আপনাকে আমার বড় দরকার। চিঠিটা কয়েকবার পড়ল কাসেদ, বিশেষ করে শেষের লাইনটা। সেখানে যেন একটু অন্তরঙ্গতার ছোঁয়া আছে, আন্তরিকতার স্পর্শ। কাগজটা আবার ভাঁজ করে বইয়ের মধ্যে রেখে দিল সে। তারপর নীরবে জানালার পাশে এসে দাঁড়ালো। বাইরে এখনো ঝুপঝাপ বৃষ্টি পড়ছে। সরু গলিটায় একটা মানুষও নেই। সবাই বুঝি ঘরে খিলেটে ঘুমোবার আয়োজন করছে এখন, কিংবা বিছানায় বসে বসে গল্প করছে, রূপকথার গল্প। কাসেদ ভাবল, আকাশটা পরিষ্কার হয়ে গেলে এখনই সে জাহানারাদের ওখানে যেতে পারত। প্রয়োজনটা জেনে নেওয়া যেত ওর কাছে থেকে। নাইলে রাতটা বড় উৎকণ্ঠায় কাটবে। কেন যেতে লিখেছে জাহানারা? জানালার পাশ থেকে সরে এসে বিছানায় বসল কাসেদ। ওর মনে এখন রঙের ছোঁয়া লেগেছে। দু চোখে স্বপ্নের আবির ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। একদিন জাহানারাকে বিয়ে করবে কাসেদ। অর্থের প্রতি তার লোভ নেই। একগাদা টাকা আর অনেকগুলো দাসীবাদীর স্বপ্নও সে দেখে না। ছোট্ট একটা বাড়ি থাকবে তার, শহরে নয়, শহরতলিতে, যেখানে লাল কাকরের রাস্তা আছে, আছে নীল আর সবুজের সমারোহ। মাঝে মাঝে দুপায়ে কাকর মারিয়ে বেরুতে বেড়াবে তো ওরা। সকালে কিংবা সন্ধ্যায় রাস্তায় লোকজনের ভিড় থাকবে না। নিরালা পথে মন খুলে গল্প করবে ওরা, কথা বলবে। আজকের বিকালটা বড় সুন্দর, তাই না? কালও এমনটি ছিল, চিরকাল যদি এমনই থাকে তাহলে তো বড় একঘেয়ে লাগবে। সহসা শব্দ করে হেসে উঠল জাহানারা। হয়তো বলবে, একটানা সুখ আমি চাই না, মাঝে মাঝে দুঃখেরও প্রয়োজন আছে। বলে সুখের মূল্য বুঝবো কিভাবে? আরো অনেক কথা, কখনো কানে কানে, কখনো মনে মনে, কখনো নীরবে। তারপর রাত নেমে আসার সঙ্গে সঙ্গে বাসায় ফিরে আসবে ওরা। সামনের বাঁকানো বারান্দায় বেতের টেবিলের উপর 2 কাপ চা রাখা। গরম চায়ের উত্তাপ যেন বারবার দেহকে স্পর্শ করছে এসে। বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে চায়ের পেয়ালায় চুমুক দেবে ওরা। কি ভাবছ? কিছু না। আবার কি মনে হচ্ছে জানো? কি? তোমার কপালে যদি একটা তারার টিপ পরিয়ে দিতে পারতাম।
কাসেদ লক্ষ্যও করেনি কখন নাহার এসে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। ওর হাতে চুরির শব্দে সহসা যেন সম্বিত ফিরে পেল সে। নাহার বলল, উঠুন, চাদরটা ভালো করে বিছিয়ে দেই। ও সরে এসে টেবিলের সামনে বসল কাসেদ। এলোমেলো চাদরটা তুলে নিয়ে ভালো করে বিছিয়ে দিচ্ছে নাহার। ছিপছিপে দেহ, ময়লা রং, আর মিষ্টি চেহারার নাতিদীর্ঘ মেয়েটি বড় কম কথা বলে। প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও কোনো সময় মুখ দিয়ে বেরোবে না তার। আচ্ছা নাহার, ওইখানে কতক্ষণ বসেছিল? কে? নাহার অবাক চোখে তাকালো। কাসেদ অপ্রস্তুত স্বরে বলল, জাহানারার কথা বলছি। নাহার অস্পষ্ট গলায় বলল, অনেকক্ষণ। অনেকক্ষণ? কাসেদ চুপ করে গেল। পাশের ঘর থেকে মায়ের কোরআন শরীফ পড়ার শব্দ শোনা যাচ্ছে। টেনে টেনে সুর করে পড়ছেন তিনি। রোজ পড়েন, সকালে, দুপুরে আর রাতে। মাসে একবার করে কোরআন খতম করা চাই, নইলে উনি শান্তি পান না। রাতে ভালো করে ঘুমও হয় না তার। মাঝে মাঝে কাসেদ বলে, মা, এত পুণ্য দিয়ে তুমি কি করবে শুনি? মা হেসে জবাব দেন, কি শুধু আমার নিজের জন্য রে, তোদের জন্য নয়। বলতে গিয়ে সহসা মায়ের মুখখানা ম্লান হয়ে আসে। হয়তো মৃত স্বামীর কথা সে মুহূর্তে মনে পড়ে তার। বাবা ছিলেন একেবারে উল্টো মেরুর মানুষ। ভুলেও কোনোদিন ধর্মকর্মের ধার ধারতেন না তিনি। একবেলা নামাজ কিংবা একবেলা রোজাও কখনো রাখেননি। মা কিছু বলতে গেলে উল্টো ধমকে উঠতেন। বলতেন, ওইসব বাজে কাজে সময় ব্যয় করার ধৈর্য আবার নেই। মা হত হতেন, কিন্তু সাহস করে আরো কিছু বলতেন না। বাবা মারা গেছেন আজ কতদিন। আজও রাত জেগে মা বাবার জন্য প্রার্থনা করেন, কান্নাকাটি করেন খোদার কাছে। বলেন, ওকে তুমি মাফ করে দিও খোদা, ওর সব অপরাধ ক্ষমা করে দিও। কাছের চারপাশে তাকিয়ে দেখল বিছানাটা সুন্দর করে বিছিয়ে দিয়ে নাহার ইতিমধ্যে সরে পড়েছে। রান্নাঘরে বোধহয় খাওয়ার আয়োজন করছে সে এখন। বইটা খুলে জাহানারার চিঠিখানা আবার বের করল কাসেদ। হাতের লেখাটা ওর বেশ পরিষ্কার আর ঝকঝকে। জাহানারা, আমি তোমাকে ভালোবাসি জাহানারা। জাহানারা নীরব, চোখজোড়া মাটিতে নামিয়ে কি যেন গভীরভাবে ভাবছে সে। সারা মুখে ঈষৎ বিস্ময়, সারা দেহ উৎকণ্ঠায় কাঁপছে তার। সন্দেহ আর সম্ভাবনার দোলায় দুলছে তার মন। কাসেদ ভয়ে ভয়ে আবার জিজ্ঞেস করল, তুমি কি আমায় ভালোবাসো না জাহানারা? জাহানারার ঠোঁটের কোণে এতক্ষণে এক টুকরো হাসি জেগে উঠল। ধীরে ধীরে সে হাসি চোখে আর চিবুকে ছড়িয়ে পড়ল তার। লজ্জায় মাথাটা নত হয়ে এলো। মুখখানা অন্যদিকে সরিয়ে নিয়ে ফিসফিস করে সে বলল, তুমি কি কিছুই বোঝো না? কাসেদ নীরব। মুহূর্তের আনন্দে বাকশক্তি হারিয়ে ফেলেছে সে। দীর্ঘ সময় ধরে দিনে রাতে যাকে নিয়ে অশেষ কল্পনার আলপনা বুনত, সে আজ তার কাছে ধরা দিয়েছে। জাহানারা, মিষ্টি করে হেসে ডাকল সে। বলো। চোখ তুলে তাকাতে সংকোচ বোধ করছে মেয়েটি। কাসেদ বলল, তুমি আমাকে বড় অবাক করলে। কেন? আমি ভাবতে পারিনি তুমি আমাকে ভালোবাসতে পারো। অমন করে ভাবতে গেলে কেন? জানি না, শুধু জানি এ প্রশ্ন বারবার আমাকে যন্ত্রণা দিত। আরো কি যেন বলতে যাচ্ছিল সে। জাহানার কাছে সরে এসে একখানা হাত রাখল ও নরম তুলতুলে চুলের অরণ্যে। তারপর ধীরে ধীরে সিটি কাটতে কাটতে মৃদু গলায় সে বলল, থাক ওসব কথা, অন্য কিছু বলো। কাছে দর চোখে চোখ রেখে শুধালো, কি বলবো? কি রে, ভিড় করে কি সব বকছিস তুই? মায়ের কণ্ঠস্বর তীরের ফলার মতো কানে এসে বাঁধল তার। কাসেদ চমকে উঠে বসল। কাসেদ ইতস্তত করে বলল,
ও কিছু না মা, চলো, ও ভাত দিবে এখন, বড় খিদে পেয়েছে। মা ভর্ৎসনা করে বললেন, খিদে পেয়েছে, এতক্ষণ বলিসনি কেন? চল, খাবি চল, উঠ, মুখ হাত ধুয়ে নে। বলতে বলতে বেরিয়ে গেলেন তিনি। রান্নাঘরে নাহার এখন খাবার সাজাচ্ছে। বাইরে বৃষ্টি এখনো থামেনি, বাতাস বেড়েছে আরো। পরদিন বিকেলে অফিস থেকে ফেরার পথে জাহানারাদের বাসায় গেল কাসেদ। বাসাটা ওদের পুরনো পল্টনে, একতলা বাড়ি, সদ্য চুনকাম দেওয়া, সামনে বাগান। বসে বিকেলে ওরা চা খায়, গল্প করে। পথে যেতে যেতে কাসেদ ভাবল, জাহানারা হয়তো তার অপেক্ষায় এতক্ষণে অধীর হয়ে আছে। ঘর ছেড়ে বারবার বারান্দায় বেরিয়ে আসতেছে, চেয়ে চেয়ে দেখছে লোকটা আসছে কিনা। সে কি আসবে না আজ? পাতলা কপালে সরু সরু রেখা এঁকে শোবার ঘরে চলে গেল জাহানারা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাখানা দেখল সে। বড় ম্লান মনে হচ্ছে আজ, কিছুই ভালো লাগছে না, মন বসতে চাইছে না কোনো কাজে। বিকেল হয়ে গেল, কাছে এখনো আসছে না কেন? ভাবতে বড় ভালো লাগলো ওর, মনটা খুশিতে ভরে গেল। জাহানারা কি সত্যি সত্যি ওকে ভালোবাসে? বাসার কাছে এসে কাছের দেখল সামনের বাগানে অনেক লোকের ভিড়, ছেলে বুড়ো মানুষ। দেখে অবাক হলো সে। সবার পরনে সদ্য দোহান কাপড়, হাসছে, কথা বলছে, মাঝে মাঝে চানাচুর আর ডালমুট খাচ্ছে। একখানা পিরিচ হাতে অনেকগুলো মেয়ের মাঝখানে দাঁড়িয়ে জাহানারা। আজ সুন্দর করে সেজেছে সে। পরনে হালকা নীল রঙের শাড়ি, চুলগুলো খোপায় বাঁধা, চারপাশে তার সাদা ফুলের মালা জড়ানো, কপালে কুমকুমের টিপ। কাছের থেকে দেখতে পেয়ে ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো জাহানারা। আপনি এলেন তাহলে? একমুখ হেসে বলল সে। হাসলে ওকে আরও সুন্দর দেখায়। সরু সরু দাঁতগুলো মুক্তোর মতো চিকচিক করে ওঠে। কাছে শুধালো, না আসার কোনো হেতু ছিল কি? যাকগে, বাড়িতে এত অতিথির ভিড় কেন? জাহানারা জিভ কেটে বলল, ওমা, আপনি জানেন না বুঝি? আজ আমার জন্মদিন। জানব কি করে বলুন? কিছু বলতে গিয়েও থেমে গেল কাসেদ। জাহানারা পরক্ষণেই বলল, তাই তো, আপনাকে বলতে ভুলেই গিয়েছিলাম আমি। কিছু মনে করেননি তো? না, এতে মনে করার কি আছে? নিজেই যেন লজ্জা পেল কাসেদ। জাহানারা বলল, আসুন কিছু মুখে দিন, চা খাবেন না কোল্ড ড্রিঙ্ক? কথাগুলো কাসেদের কানে পৌঁছালো কিনা বোঝা গেল না। মুহূর্তে সে বড় বিব্রত বোধ করল। চারপাশে তাকিয়ে দেখল অনেকগুলো চোখের দৃষ্টির মাঝখানে সে দাঁড়িয়ে। জাহানারা আবার বলল, দাঁড়িয়ে কেন, আসুন। কাসেদ ইতস্তত করে শুধালো, আমায় ডেকেছেন কেন বললেন না তো? ভ্রুজোড়া তুলে জাহানারা বলল, ও হ্যাঁ হ্যাঁ, সে পরে আলাপ করা যাবে। আগে কিছু খেয়ে নিন, অফিস থেকে এসেছেন, চেহারা দেখে মনে হচ্ছে পথে কিছু খাননি, তাই না? কাসেদের মুখখানা লজ্জায় লাল হয়ে গেল। কিছু বলতে চেষ্টা করল, পারল না। দুটি মেয়ে দলছাড়া হয়ে জাহানারার পাশে এসে দাঁড়িয়েছিল আর অর্থপূর্ণ দৃষ্টিতে দেখছিল তাকে। জাহানারা মৃদু হেসে বলল, আসুন, এদের সঙ্গে পরিচয় করে দিই আপনার। মিলি চৌধুরী, আমার অনেক কালের বান্ধবী, ইডেনে পড়ে। আর এর নাম শিউলি, আমার কাসিন। আর ইনি হলেন কাসেদ আহমেদ, নাম হয়তো শুনে থাকবে তোমরা, কবিতা লেখেন। মিরিয়া শিউলি হাত তুলে আদাব জানালো, পরিমিত হাসল দুজনে। মিলি জানতে চাইল, আপনি কি ধরনের কবিতা লেখেন? জাহানারা কাসেদ বলল, লিখি না, লিখতাম এককালে। ইতিমধ্যে জাহানারা সরে গেছে সেখান থেকে। অদূরে কয়েকটি ছেলে মেয়ের সঙ্গে কথা বলছে সে। শুলি শুধালো, আপনার কোনো বই বেরিয়েছে? কাসেদ সংক্ষেপে বলল, না। মিলি বলল, আসুন বসা যাক। বাগানের এক কোণে তিনখানা
বেতের চেয়ার টেনে গোল হয়ে বসল ওরা। কাসেদ নীরব। মিলি আকাশের দিকে কি যেন দেখছে। শিউলি মিটমিট করে হাসছে। দোহারা গরম, ময়লা রং। লম্বা মুখের ওপর নাকটা বড় ছোট হলেও বেমানান মনে হয় না। চোখের নিচে সরু একটা কাটা দাগ, ভ্রুতে সুরমা টানা। কাসেদের মুখের ওপর চঞ্চল চোখজোড়া মেলে ধরে হাসছে সে। অস্বস্তিতে মুখখানা অন্যদিকে সরিয়ে নিল কাসেদ। আর চোখে মেয়েটিকে আরেকবার দেখল সে। এখনো তাকিয়ে মেয়েটি, এখনো। সহসা মিলি শুধালো, আপনি কোথায় থাকেন কাসেদ সাহেব? কাসেদ মৃদু গলায় বলল, কলতাবাজারে। বাসায় কে আছে আপনার? মা আছেন আর দুঃসম্পর্কীয় এক বোন। শিউলি হাসছে। হাসুক। জাহানারা এখনো এলো না। একদল ছেলে মেয়ের সঙ্গে কথা বলছে সে। ওদের কথা যেন ফুরোবে না কোনোদিন। মনে মনে ক্রুদ্ধ হয়ে উঠল কাসেদ। এ কি বলছেন আপনি? জাহানারা অবাক চোখে তাকালো ওর দিকে। মৃদু গলায় বলল, আপনাকে ভালোবাসার কথা কোনোদিন ভুলেও ভাবিনি আমি। কোনোদিনও না জাহানারা, কাতর কণ্ঠে শুধালো সে। না? কিন্তু কেন? কেন বলতে পারো? সহসা তার কণ্ঠস্বর দৃঢ় শোনালো। সামনে ঝুঁকে পড়ে কাসেদ বলল, যাকে এত কাছে ঠাঁই দিয়েছ তাকে আরো কাছে টেনে নিতে ভয় কিসের? ভয়? আমি তো ভয়ের কথা বলিনি। তবে কেন তুমি ভালোবাসো না আমায়? ভালো লাগে না বলে। সহসা সুরেলা কণ্ঠে হেসে উঠল জাহানারা। না, জাহানারা নয়, শিউলি। শিউলি হাসছে এখনো। আপনি মনে মনে এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলেন কাসেদ সাহেব? শিউলি শুধালো। কাসেদ অপ্রস্তুত স্বরে বলল, কই, না তো। আপনি কি করে বুঝলেন কথা বলছি? আমি সব বুঝি, আস্তে করে বলল সে। বলে অন্য একটা টেবিলে সরে গেল। মিলি তার ব্যাগ থেকে কাটা রুল বের করে আপল মনে মোজা বুনছে। কাসেদের চোখে চোখ পড়তে মৃদু গলায় বলল, মেয়ের জন্য। আপনার মেয়ে আছে বুঝি? বোকার মতো প্রশ্ন করে বসল কাসেদ। মিলির মুখখানা লজ্জায় লাল হয়ে গেল। মৃদু হেসে বলল, হ্যাঁ, পাটা দুষ্ট। খালি পায়ে হেঁটে কেবল ঠান্ডা লাগায়। আবার মোজা বনায় মন দিল মিলি। কাসেদ নীরব। এই একা বসে থাকতে বড় বিরক্তি লাগছে আর। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কাসেদ। ওর দিকে চোখ পড়তে জাহানারা দ্রুত পায়ে এগিয়ে এলো সামনে। হে কি, আপনি চলে যাচ্ছেন নাকি? বসে বসে আর কি করব বলুন? জাহানারাকে চুপ করে থাকতে দেখে কাসেদ আবার বলল, কেন ডেকেছিলেন বললেন না তো? ও হ্যাঁ। জাহানারা মৃদু হেসে বলল, আমি সেতার শিখব ঠিক করেছি। একজন মাস্টার দেখে দিতে পারবেন? কাসেদ বোকার মতো ওর মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই বুঝি জাহানারার একান্ত প্রয়োজনীয় কথা? এরই জন্য বাসায় যাওয়া আর অনেকক্ষণ ধরে বসে থাকা? কাসেদ হতাশ হলো। জাহানারা বলল, চুপ করে রইলেন যে? কাসেদ বলল, না, ভাবছিলাম আপনার হঠাৎ সেতার শেখার শখ হলো কেন? জাহানারা বলল, এমনি। কাসেদ বলল, বেশ, মাস্টার না হয় আপনাকে ঠিক করে দিব। কিন্তু কিন্তু কি? কিছুদিন পর আবার ছেড়ে দিবেন না তো? দেখুন, সারা দেহে দৃঢ়তা এনে জাহানারা বলল, আমি এক কথার মেয়ে। কাসেদ মৃদু হেসে বলল, বেশ, শুনে সুখী হলাম। এখন চলি তাহলে, আবার দেখা হবে। জাহানারা বলল, যাবেন? আচ্ছা। বলে আবার সেই ছেলেমেয়ের জটলার দিকে এগিয়ে গেল সে। কাসেদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। চারপাশে তাকিয়ে রইল। জন্মদিনের আসরে আগত ছেলে মেয়েদের আর বুড়ো বুড়িদের। তারপর যখন সে বাইরে বেরোতে যাবে এমন সময় শিউলি পেছন থেকে ডাকল, চলে যাচ্ছেন বুঝি? কাসেদ ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ। শিউলি ঠোঁট কেটে বলল,
যাবার আগে আমাদের কাছে থেকে বিদায় নেওয়া উচিত ছিল, তাই নয় কি? কাসেদ লজ্জা পেল। ইতস্তত করে বলল, বড় ভুল হয়ে গেছে। আর আপনারাও সবাই কথা বলছিলেন কিনা তাই। আচ্ছা এখন চলি। দাঁড়ান। কাসেদকে অবাক করে দিয়ে শিউলি পরক্ষণে বলল, আমিও বাসায় ফিরব ভাবছি। চলুন একসঙ্গে যাওয়া যাবে। দুহাতে পরনের শাড়িটা আলতো করে গুটিয়ে নিল শিউলি। খবরটা দেখল ঠিক আছে কিনা। তারপর কাসেদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল সে। কিছুদূর ওরা নীরবে হেঁটে এলো পাশাপাশি। শিউলি কোথায় যাবে কাসেদ জানে না, কোথায় বাসা ওদের সে প্রশ্নও করেনি। শুধু জানে জাহানারার কাজিন শিউলি। শিউলি আজ বিকেলে ওর সঙ্গে পথ হাঁটছে। আরো অনেক পথ পেরিয়ে এসে সহসা কাঁধে শুধালো, আপনি কোন দিকে যাবেন? কেন? আপনি যেদিকে যাচ্ছেন। শিউলি নির্লিপ্ত। কাছের ঢোক গিলে বলল, আমি এখন বাসায় যাব। বেশ তো, চলুন না। দু চোখে হাসি ছড়িয়ে শিউলি বলল, আমাকেও বাসায় ফিরতে হবে। ইটুকল থেমে সে আবার যোগ করল, আপনাদের খুব কাছাকাছি থাকি। কাসেদ অবাক হলো, তাই নাকি? কই বলেননি তো। এই তো পরিচয় হলো, বলবার সুযোগ দিলেন কোথায়? শিউলি মুখ তুলে তাকালো ওর দিকে। কাসেদ কিছু বলতে গিয়েও চুপ করে গেল। অরথম স্টেডিয়ামের কাছাকাছি এসে গেছে। রাত নামছে ধীরে ধীরে। শিউলি বাতিগুলো জ্বলছে মিটিমিটি। চারপাশের দোকানগুলিতে ক্রেতাদের ভিড় বাড়ছে। খেলার মাঠের সামনেকার গোল চত্বরটিতে লোকজন বসে বসে গল্প করছে। খেলার গল্প, সিনেমার গল্প। আর মাঝে মাঝে চিনে বাদাম কিনে খাচ্ছে ওরা। সহসা হেসে উঠল শিউলি। আচ্ছা, এভাবে হাঁটছে কেন বলুন তো? একটা রিক্সা নিয়ে চলে গেলেই তো পারি। একটু পরে একখানা রিক্সায় চড়ে বসলো ওরা। একটা অপরিচিত মেয়ের সঙ্গে রিক্সায় চড়ার অভিজ্ঞতা ওর এই প্রথম। তাই বারংবার অস্বস্তি বোধ করছিল কাসেদ। কপালে মৃদু ঘাম জমছিল এসে। বারবার ওর কাছে থেকে সরে সরে বসার চেষ্টা করছিল সে। ওর অবস্থা লক্ষ্য করে শিউলি ঠোঁট টিপে হাসল। আপনি ভয় পাচ্ছেন বুঝি? কাসেদ অপ্রস্তুত গলায় বলল, কই, না তো। তাহলে অমন করছেন কেন? না, এমনি। লজ্জা কাটিয়ে ওর সঙ্গে সহজ হবার চেষ্টা করল কাসেদ। আপনার বাবা বেঁচে আছেন? আছে। মা? আছেন। বাবা কি করেন? সহসা শব্দ করে হেসে উঠল শিউলি। অত সব জানতে চাইছেন কেন বলুন তো? বিয়ের সম্মত পাঠাবার চিন্তা করছেন বুঝি? শিউলি ঝুঁকে তাকালো ওর মুখের দিকে। ওর কথাগুলো শুনে বিস্ময়ে হতবাক হলো কাসেদ। হঠাৎ সে ভীষণ গম্ভীর হয়ে গেল। শিউলি আস্তে করে বলল, রাগ করলেন না তো? করুন। অমনি সবাই আমার উপর রাগ করে। আপনি অবশ্য ওদের সবার মতো কিনা জানি না। ক্ষণকাল থেমে শিউলি আবার বলল, জানেন, আমি অনেক লোকের সঙ্গে মিশেছি। ওরা অনেকেই আপনার বয়সী, কেউ বা ছোট, কেউ বা আরো বড় হবে। ওদের সঙ্গে বন্ধু হিসেবে মিশতাম আমি। আপনি হয়তো বলবেন এদেশে পুরুষে মেয়েতে বন্ধুত্ব চলতে পারে না। আমি বলবো ওটা ভুল। ওটা আপনাদের মনের সংস্কার ছাড়া আর কিছু নয়। এই যে আমরা দুজনে এক রিকশায় চড়ে বাসায় ফিরছি, লোকে দেখে কত কিছুই না ভাবতে পারে, কিন্তু আমি জানি আমাদের মনে কোনো দুর্বলতা নেই। কাসেদ নড়ে চড়ে বসল। শান্ত শিশুর মতো নীরবে শিউলির কথাগুলো শুনছে সে। গাল বেয়ে মৃদু ঘাম ঝরছে তার। বড় রাস্তা পেরিয়ে রিকশাটা একটা গলির মধ্যে ঢুকল। শিউলি বলল, জানেন, ওরা কেউ আমার বন্ধুত্বের মূল্য দিতে পারেনি। কিছুদিন মেলামেশার পরেই ওদের ব্যবহার কেমন যেন পাল্টে যেত। আমার চোখে মুখে চেহারায় কি যেন খুঁজে বেড়াতো ওরা। আমি ঠিক বুঝতে পারতাম না। তারপর আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা উপন্যাস শেষ বিকেলের মেয়ে, পর্ব ১। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।